Assalamu alaikum. Welcome to another lesson. আজকের টপিক ট্যাগ কোশ্চেন। তোমরা পূর্ববর্তী যে ক্লাসটি ছিল সেখানে পার্ট 1 এর উপর ক্লাস করেছো। আজকে একই টপিকের উপর পার্ট 2 এর ক্লাস। তো যারা আগের ক্লাসটি মিস করেছো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম ক্লাসটি করে আসবে। আজকের ক্লাসটি এমন ভাবে সাজানো হয়েছে যে এই ক্লাসটি দেখার পর তোমাদের ট্যাগ কোশ্চেনের উপর তেমন কোনো সমস্যা হবে না। তো এর আগে লার্নিং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা শিখেছি যে ট্যাগ কোশ্চেনের কতগুলো বিষয় মেনে চলতে হয়। প্রথমত সাবজেক্ট চেঞ্জ, অক্সিলারি ভার্বের পরিবর্তন। অক্সিলারি ভার্ব কিন্তু লাগবেই ট্যাগ কোশ্চেনে। অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন কখনোই সম্ভব নয়। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো এর আগে আমরা সহজে শিখছিলাম যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, কি হয়? অ্যাফার্মেটিভ। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় মানে সেন্টেন্স যদি নট না থাকে ট্যাগ করতে হবে নেগেটিভ, এবং এটার এক্সাম্পল সহ আমরা আগের ক্লাসে শিখেছি। আর যদি নেগেটিভ হয় মানে সেন্টেন্সটি যদি না বোধক হয়ে থাকে তাহলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। যেমন ধরো এখানে এক্সাম্পল আছে ইট ইজ ভেরি হট টুডে। এটা কিভাবে করব? এটা করার শর্ত আছে যেমন ইজ ওখানে আছে তাহলে লিখবো ইজ, তারপরে কি নিতে হবে যেহেতু নট নাই আমাদের সংক্ষেপে নট নিতে হবে ইজন্ট, তারপরে নিব আমরা ইট, ইজন্ট ইট। ব্যাস আনসার হয়ে গেল। তাহলে এটা হলো ইজন্ট ইট, কারণ এই অংশে প্রথম অংশে আমাদের দেখতে হবে যে প্রথম অংশে নট নাই, যেহেতু এখানে নট নাই সেই অনুপাতে আমরা এখানে নট সংক্ষেপে ইজন্ট নিয়েছি। এতটুকু মনে হয় ক্লিয়ার হয়ে গেছি আমরা। কিন্তু একই ভাবে আবার যদি খেয়াল করি দ্বিতীয় সেন্টেন্সে দ্য গার্ল ইজ নট বিউটিফুল, মেয়েটি সুন্দর নয়। এখানে নট কিন্তু দেওয়াই আছে, যদি আমরা খেয়াল করি নট এখানে আছে, তার মানে ট্যাগ করার সময় এখানে আমরা কখনোই নট ব্যবহার করব না, শুধুমাত্র ব্যবহার করে ইজ। এবং এখানে দ্য গার্লের প্রোনাউন কি? অবশ্যই ট্যাগ কোশ্চেনে খেয়াল রাখতে হবে প্রোনাউন ব্যবহার করতেই হবে। তাহলে ইজ এর সাথে আমরা কি নিব এখানে? হি। দ্যাটস এনাফ। তাহলে কি আসলো ট্যাগে? ইজ শি। গার্লের প্রোনাউন হচ্ছে শি, তো আমরা এখানে অবশ্যই গার্লের প্রোনাউন হিসেবে শি নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনটি কমপ্লিট করব ইজ শি দিয়ে। এবার চলে আসি পরবর্তী সেকশনে, অক্সিলারি, চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব। কখন? আমরা জানি যে সব ধরনের অক্সিলারি ভার্বগুলো একই ফরমেশনে চেঞ্জ হয়, কিন্তু বিশেষ কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমি এখানে লিখে দিয়েছি। যেমন ধরো এম এর সাথে যদি নট এখানে আমরা দিতে হয়, এম এর সাথে নট যদি দিতেই হয় তখন আমরা দিব আরএন্ড, কারণ আমরা জানি যে এম এবং নট এটা একসাথে বসলে এটা চেঞ্জ হয়ে থাকে আরএন্ড হয়, অথবা এটা রিপ্লেস করে তোমরা এন্ড দিতে পারো, AIN অ্যাপোস্ট্রফি টি, এন্ড দিতে পারো। ব্যাস। এবার যদি আর নট থাকে তাহলে আমরা কি ওটা মানে এন্ড বানাই দিব? না, কখনোই না। আর নট থাকলে তোমার চিন্তা নেই, আরএন্ড লিখতে হবে। শ্যাল নট থাকলে কি লিখতে হবে? শ্যাল নট থাকলে এর সংক্ষেপে শান্ট লিখতে হবে। শান্ট কি লিখছি এখানে? লিখতে হবে শান্ট। পরবর্তী অংশে দেখি যে এখানে উইল নট আছে, তাহলে উইল নট কে আমরা কি বানাই দিব? উইল নট কে বানাই দিব ওন্ট, সংক্ষেপে ওন্ট লিখতে হবে। এখানে কি লিখেছি? ওন্ট। উইল নট কে সংক্ষেপে লিখলে ওন্টই হয়, এবং অট নট যদি আমরা পাই অটন্ট। মূলত অট মানে উচিত, এবং অট সাধারণত একটা মডাল অক্সিলারি ভার্ব এবং এটা শুড এর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। এবার দেখি ক্যানট আছে, ক্যানট যদি থাকে মানে ক্যানট যদি দিতে হয় আমাদের কোথাও, তাহলে অবশ্যই আমরা কান্ট দিয়ে দিব, কান্ট। তাহলে এটাই আমাদের নিয়ম যে কান্ট দিতে হবে। এই কয়েকটা অক্সিলারি ভার্ব ব্যতীত মানে যে কয়েকটা লিখছি, অ্যাম নট মানে আর নট মানে আরএন্ট লিখতে হবে, এবং শ্যাল নট শান্ট, উইল নট ওন্ট, এবং অট নট অটন্ট, ক্যান নট ক্যান্ট। এগুলো ছাড়া দ্য রেস্ট আর দ্য সেম, মানে অন্যান্য যতগুলো আছে সবগুলো যা আছে তাই লিখবো, এগুলোতে বিশেষ কোনো পরিবর্তন হবে না। কারণ কেমন হবে আমি যদি বলি যে ধরেন মে নট, মে নট, তাহলে এটা কিভাবে লিখবো? ওই একই মে নট, মানে এটা কোনো চেঞ্জ হলো না। যেমন ধরি যদি শুড নট লিখি, শুড নট, তাহলে এটা কিভাবে লিখবো? লিখবো শুডন্ট, এন দিয়ে
তাহলে মনে রাখতে হবে অন্যান্য অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো কোনো পরিবর্তন হবে না সেরকম, শুধু অক্সিলারি ভার্বটা লিখে সংক্ষেপে নট দিতে হবে। তো দ্যাটস ইট। এবার আমরা চলে আসি এক্সাম্পলে। আই এম এ স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম এম থাকলে আর, তাহলে আরএন্ট হবে এখানে, ব্যাস আরএন্ট আই লিখবো, আরএন্ট আই। আবার দেখো এখানে আরএন্ট আই লেখা যদি হয়ে গেল, এবার দ্বিতীয় অংশে আসি, পরেরটাতে হবে হি উইল কাম টুমরো, কি হবে, উইল থাকলে ওন্ট হয়, উইল থাকলে ওন্ট, তারপরে হি, ব্যাস ওন্ট হি। কেন ওন্ট হি নিলাম, কারণ ওখানে উইল আছে এবং এটা সেন্টেন্সটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, না বোধক নাই, এখানে নট নাই, এই জন্য আমাদের এখানে ওন্ট নিতে হলো। দ্বিতীয় আমরা এখানে আছি শ্যাল গো, শ্যাল যে এখানে আছে তাহলে কি লিখবো, শ্যাল থাকলে যেহেতু এখানে নট নাই আমরা লিখবো শ্যান্ট, কি লিখবো SHANT, শ্যান্ট, তারপর আই আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে ব্যবহার করবো আমরা শ্যান্ট। এবার পরবর্তী অংশে হি ক্যান রাইট এ লেটার, তাহলে আমরা এখানে ক্যান যেহেতু আছে তাহলে সহজ, ক্যান থাকলে ক্যান্ট, আর এখানে হি সাবজেক্ট দেওয়া আছে ইজি, আমাদের সাবজেক্ট নিয়ে কোনো চিন্তা পোহাতে হবে না, সাবজেক্ট দেওয়া আছে। সো দ্যাটস ইট। এবার পরবর্তী অংশে আসি, যদি এরকম অক্সিলারি ভার্ব থাকলে তাহলে ভালোই, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, খেয়াল রাখতে হবে। যদি দেখো ইফ অক্সিলারি ভার্ব ডোন্ট এক্সিস্ট, মানে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেন্টেন্সে, যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে না থাকে, টেক নাও, কি নাও, ডু, ডাজ, ডিড, অ্যাকর্ডিং টু সাবজেক্ট টেন্স আর নাম্বার, মানে সাবজেক্ট টেন্স এবং নাম্বার অনুসারে নিতে হবে। খেয়াল করতে হবে এখন আমরা সাবজেক্ট কিভাবে দেখবো, এখানে যেমন এভরিবডি সাবজেক্ট আছে এখানে, তারপর এখানে হি সাবজেক্ট আছে, এখানে ইউ সাবজেক্ট আছে, এখানে নূর আছে, এখানে টাইম অ্যান্ড টাইট এই সাবজেক্ট আছে। তো আমাদের দেখতে হবে সাবজেক্ট আমরা সিঙ্গুলার প্লুরাল এতদিনে চেনা আমাদের বাকি নেই, আমরা এসএসসি পরীক্ষা দিব বা 9-10 এ পড়ি, সাবজেক্ট আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল এটা অন্তত জানি আমরা। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নয়, আর সিঙ্গুলার ভার্ব চেনার উপায় হচ্ছে ভার্বটার সাথে এস বাই এস যুক্ত থাকে। তো এখানে বোঝা যাচ্ছে এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, এখানে লাভস আছে, তার মানে বুঝতে হবে এখানকার সাবজেক্টটা সিঙ্গুলার। একইভাবে কেম আছে, বুঝতে হবে এখানকার যে সাবজেক্ট যেটাই থাকুক না কেন এটা টেন্সটা হচ্ছে টেন্সে পাস্ট টেন্সে করা, তাহলে কেম কোথা থেকে আসছে, কেম আসছে মূলত কাম থেকে। আবার যদি এখানে দেখি নিড, ইউ নিড, নিড একটা মোডাল ভার্ব এবং এটা অক্সিলারি ভার্বের কাজ করতেছে, অন্য একটা ভার্বকে হেল্প করতেছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে সাধারণত। আর এখানে চেঞ্জ হওয়ার কোনো দরকার মানে কারণ নেই, কারণ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে ভার্বের সাথে কখনোই কোনো কিছু যুক্ত হয় না একমাত্র পাস্ট ছাড়া, ঠিক আছে, পাস্ট থাকলে ওটা নিড মানে নিডেড হয়ে যেত এরকম। তো এখানে ইউ আছে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখানে নূর আছে, তো আমরা এখন দেখবো ওয়েলকামড, এটা বুঝতে হবে যে ভার্ব দেখে বুঝতে হবে পাস্ট টেন্সে আছে। দ্বিতীয়টা ওয়েট ফর মি, এখানে বুঝতে হবে প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা টাইম এন্ড টাইট এটা একটা প্লুরাল সাবজেক্ট, এটা একটা জিনিসকে বলছে না, দুইটা জিনিসকে বলছে। তো এটা আবার ওই রাইট ফ্রম ভার্বস এর কথা খেয়াল করলে এটা অনেক সময় জিবি এটা মূলত দুইটা জিনিসকে বলছে, আবার এটা একটা প্রবাদ বাক্য হয়ে থাকে। তো আমরা একটু দেখে নেব যে আসলে চেঞ্জ গুলো কি ধরনের। যেমন এভরিবডি লাভস হিজ প্যারেন্টস যদি বলি তাহলে এখানে এভরিবডি সাবজেক্ট আছে, তো আমরা সাবজেক্ট চেঞ্জের বেলায় তখন শিখে নেব যে এভরিবডি থাকলে দে হয় এবং যেহেতু লাভস আছে তাহলে অবশ্যই ডাজ দে লেখার কথা ছিল, কিন্তু এখানে কি ডাজ দে হবে না, এখানে ডাজ দে হবে না। ডাজ দে কেন হবে না, কারণ আমরা জানি যে দে যে আছে দে কখনো ডাজ কে সাথে নিয়ে বসতে পারে না, কারণ দে কাকে নিয়ে বসে, শুধু ডু হবে, এর মধ্যে ডু, তারপরে কি লিখবো এন দিয়ে অ্যাপোস্ট্রফি, কারণ এর মধ্যে নট নাই, এভরিবডি লাভস হিজ প্যারেন্টস ডোন্ট দে লিখবো। আবার যদি দেখি এখানে হি অ্যাজ ওয়েল হ্যাজ হিজ ব্রাদার, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সেন্টেন্স থাকে এবং তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে, হি আছে সাবজেক্ট এবং এখানে কেম আছে পাস্ট টেন্সে, তাহলে বুঝতে হবে এখানে নেগেটিভ মানে নট নাই, তাহলে আমরা লিখবো ডিডেন্ট, প্রথমে লিখবো ডিডেন্ট, ডিডেন্ট, তারপর লিখবো হি, ব্যাস ক্লিয়ার। আবার ইউ নিড টু সি এ ডক্টর যদি আমরা চেঞ্জ করি তাহলে নিড এখন নট নাই, আরে নিডন্ট ইউ। তারপরে যে আমরা দেখি নো ওয়েলকাম টু মি, এখানে পাস্ট টেন্সে করা আছে, অবশ্যই ডিড তো নিতেই হবে এবং ডিডন্ট, তারপরে নূর যেহেতু একটা ছেলে তাহলে অবশ্যই হি, ব্যাস। আবার টাইম এন্ড টাইড ওয়েট ফর নান যদি আমরা বলি অবশ্যই দেখতে হবে যে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না, নান দ্বারা বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য, কি বাক্য, না বোধক, তাহলে এটা চেঞ্জ করবো কিভাবে, তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান যদি আমরা
লিখি, যেহেতু টাইম এন্ড টাইড দুইটা সাবজেক্টকে বলছে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে লিখবো দে। এবং যেহেতু এটা না বোধক সেন্টেন্স, এখানে ডু নট যুক্ত করবো না, শুধু ডু যুক্ত করবো। ক্লিয়ার? তো এতটুকু আমরা অক্সিলারি ভার্ব পর্যন্ত কিভাবে চেঞ্জ করতে হয় এতটুকু আমরা শিখে নিলাম। সো এবার পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করব।